Today we are going to discuss about urban sprawl. আরবান স্পল সম্পর্কে আজকে জানব। আরবান স্পল অ্যাকচুয়ালি কোনো শহর বা নগরের যখন র্যাপিড এক্সপেনশন হবে, অর্থাৎ শহর বা নগরগুলো আয়তনে বাড়তে থাকবে এবং সেই আয়তনে যখন বাড়বে সেগুলো কোনো নিয়ম মেনে বাড়বে না এবং সেগুলো আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিতভাবে বাড়বে, আনকন্ট্রোলড ওয়েতে বাড়বে। এবং এই যে শহরের বৃদ্ধি, মানে শহরের আয়তনের যে বৃদ্ধি, এই আয়তনের বৃদ্ধিটা কিভাবে হবে? সেখানে কিন্তু রেসিডেন্সিয়াল হাউজিং তৈরি হবে। সেখানে যে ঘরগুলো তৈরি করা হবে সেই ঘরগুলো অনেকখানি জায়গা নিয়ে তৈরি করা হবে, অর্থাৎ সিঙ্গেল ইউজ ল্যান্ডের পরিমাণটা অনেক বেশি থাকবে এবং সেখান থেকে বেশিরভাগ মানুষ কাজের জন্য মেন সিটিতে আসবে। অর্থাৎ এগুলো মেন সিটির বাইরে যে ফাঁকা জায়গায় এগ্রিকালচার ল্যান্ড, ফরেস্ট এরিয়া, সেই সমস্ত জায়গাগুলোকে বা জলাভূমিকে বুঝিয়ে এই ধরনের আরবান স্পলগুলো তৈরি হয়। অর্থাৎ কমার্শিয়াল এরিয়া তৈরি করা হয়, রাস্তাঘাট তৈরি করা হয়, বাড়িঘর তৈরি করা হয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়। এই জায়গাগুলো কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেম শহরের সাথে প্রথম দিকে খুব একটা ভালো থাকে না, তাই এখানকার লোকজন প্রত্যেকের কিন্তু নিজস্ব গাড়ি থাকে এবং সেই গাড়ির মাধ্যমে এরা প্রধান শহরের সাথে, অর্থাৎ মেন সিটির সাথে এরা প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে থাকে। তো এখানে একটা অভাব থাকে, এফিশিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্ট যে সিস্টেম, তার একটা অভাব বা অনুপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। ভারতের ক্ষেত্রে যদি বলি, ভারতের ক্ষেত্রে বেস্ট এক্সাম্পল হলো চেন্নাই। তো চেন্নাইতে 1991 থেকে 2016 মধ্যে চেন্নাইতে কিন্তু যে র্যাপিড এক্সপেনশন হয়েছে চেন্নাই শহরের, এবং সেটা প্রায় 70% হয়েছে এবং অনুমান করা হয় আগামী 2027 থেকে 30 সালের মধ্যে প্রধান চেন্নাই শহরের আশপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে, অর্থাৎ যেখানে বনভূমি আছে, যেখানে কৃষিভূমি আছে, সেগুলো কিন্তু আরবান স্পলে খুব দ্রুত কিন্তু কনভার্ট হচ্ছে। এই দ্রুত কনভার্ট হওয়ার ফলে যে সমস্যাগুলো, বিভিন্ন ধরনের সমস্যাও আসবে, কিন্তু এই আরবান স্পল কেন তৈরি হয়? অ্যাকচুয়ালি এই আরবান স্পল তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি পাওয়া। কারণ আমরা জানি যে প্রধান শহর, ধরুন চেন্নাই শহরের কথা যদি বলি, চেন্নাই শহরের যে প্রধান মেইন এরিয়া, কোর এরিয়া, সেখানে কিন্তু প্রচণ্ড ঘনবসতি, সেখানে কিন্তু জায়গার দাম খুব বেশি, সেখানে কিন্তু নতুন করে কোনো কিছু আর তৈরি করা সম্ভব হচ্ছে না। কোনো শপিং মল বলুন এবং কমার্শিয়াল এরিয়া, এগুলো তৈরি করা সম্ভব হচ্ছে না বলে কিন্তু লোকজন একটা সুন্দর পরিবেশ পাওয়ার আশায়, ফাঁকা জায়গা পাওয়ার আশায় আনকন্ট্রোলড ওয়েতে শহরের বাইরে ফাঁকা জায়গায় কিন্তু নতুন বসতি, নতুন কমার্শিয়াল এরিয়া, শপিং মল, এগুলোর কিন্তু তারা তৈরি করছে, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কিন্তু তারা নিচ্ছে। এর ফলে আস্তে আস্তে কী হচ্ছে, শহরের বাইরের প্রান্তের যে গ্রামগুলো আস্তে আস্তে তারা টাউনে পরিণত হচ্ছে, টাউনগুলো সিটিতে পরিণত হচ্ছে এবং সেই সিটিটা আস্তে আস্তে ওই বড় শহরের সাথে কিন্তু মেট্রোপলিটন সিটির মতো কিন্তু আচরণ করবে এবং বড় শহরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে অন্যতম প্রধান কারণ হচ্ছে পপুলেশন গ্রোথ এবং বাইরে থেকে লোক আসছে যারা শহরের আশপাশে থাকতে পছন্দ করে, এটা একটা অন্যতম কারণ। এছাড়া কি হচ্ছে, এছাড়া মানুষ চাইছে কিন্তু একটি সুন্দর মুক্ত পরিবেশ। সেই মুক্ত পরিবেশের আশায় যাদের হাতে প্রচুর অর্থ আছে, তারা শহর থেকে একটু দূরে বসবাস করার কথা ভাবছে সুন্দর পরিবেশ পাওয়ার আশায়। তার জন্যও কিন্তু স্প্রলের পরিমাণটা প্রতিনিয়ত বাড়ছে। এছাড়াও যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বেড়ে ওঠার পিছনে দেখা যাচ্ছে যে একটা আনপ্ল্যান্ড আউটগ্রোথ হচ্ছে, যেখানে কোনো পরিকল্পনা নেই। সরকার বা সেই দেশের বা সেই রাজ্যের সরকার সেইভাবে কিন্তু কোনো হস্তক্ষেপ করছে না। এই আনপ্ল্যান্ড ওয়েতে যে শহরের বিস্তার হচ্ছে, সেই বিষয়ে কোনো হস্তক্ষেপও করতে পারছে না। এবং এছাড়াও এই ধরনের জায়গাগুলো কিন্তু এই আনপ্ল্যান্ড আউটগ্রোথের সাথে কিন্তু অনেকগুলো জিনিস জড়িত রয়েছে। যেমন কি, এখানে কিন্তু কানেক্টিং রোড পাওয়া যাচ্ছে না ভালো শহরের সাথে, এখানে কিন্তু জল, ইলেকট্রিসিটি, স্যানিটেশন ব্যবস্থা অনেকটাই নেই এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে। এখানে
আর একটা সমস্যা, সেটা হচ্ছে এখানে নতুন রাস্তা, নতুন রোড, ফ্লাইওভার এগুলো যত তৈরি হতে থাকবে, এই স্প্রলের আয়তন কিন্তু তত বাড়তে থাকবে। সেই রাস্তা, সেই ফ্লাইওভার ধরে যদি রেল লাইন তৈরি করা হয়, মেট্রো প্রজেক্ট না হয়, সেই বরাবর কিন্তু এই রাস্তা তৈরি করা হবে এবং সেই বরাবর কিন্তু স্প্রল মানে শহরের আয়তন বাড়তে থাকবে। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু জনসংখ্যার ঘনত্ব বাড়বে এবং ওখানকার যে ইকোসিস্টেম, মাইক্রো ইকোসিস্টেম বলুন, ডিপ ইকোলজি বলুন, তার উপর কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে কিন্তু আরবান স্প্রল যত বাড়বে। এছাড়াও আরবানাইজেশনের ক্ষেত্রে কিন্তু টেকনোলজির কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে কী করা হয়? একটা প্ল্যানিং ওয়েতে কিন্তু আরবানাইজেশন করা হয়। কিন্তু এখানে দেখা গেছে যে এখানে যে ট্রান্সপোর্টেশন যে ইনফ্রাস্ট্রাকচার করা হয় এবং এখানে কোনো আরবান প্ল্যানিং করা হয়, সেখানে কিন্তু টেকনোলজিক্যাল কোনো হেল্প কিন্তু নেওয়া হয় না। তাহলে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এনভায়রনমেন্টাল যে এফেক্টটা পড়ছে, তার মধ্যে এয়ার পলিউশন আছে। তার কারণ আমরা জানি এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের পরিমাণ খুবই কম। এখানকার লোকজন তাদের নিজস্ব গাড়ি থাকছে, 4 চাকা গাড়ির মাধ্যমে শহরে বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করে। এর ফলে দূষণের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়বে। এছাড়াও কী হবে? যে এখানে প্রচণ্ড পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়ার ফলে কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু অনেকটা নামতে থাকবে এবং জল দূষণের পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এছাড়াও আরবান স্প্রল হওয়ার ফলে যে ন্যাচারাল হ্যাবিটেটগুলো আছে, প্রাকৃতিক বাসভূমি, যেমন জলাভূমি আছে, বিভিন্ন বন্য প্রাণী যেখানে বসবাস করে, বিভিন্ন ছোট ছোট বনভূমি, সেই বায়োডাইভার্সিটিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এছাড়াও কিন্তু কী হবে? শহরের পাশের যে ফাঁকা জায়গাগুলো, ওপেন স্পেসগুলো ছিল, সেই ওপেন স্পেসগুলো কিন্তু আস্তে আস্তে কংক্রিটে ঢেকে যাবে। এর ফলে কিন্তু আরও সমস্যা কিন্তু বাড়তে থাকবে। এছাড়াও এইখানে যে যারা বসবাস করতে শুরু করে, একটা সময়ের পর কী হবে? এদের কিন্তু একটা সাস্টেনেবল তাদের যে ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন, সেটা কিন্তু হবে না। তারা পুরোপুরি অটোমোবাইল মানে নিজস্ব গাড়ির উপর তারা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এর ফলে কী হয়ে যাবে? ওইখানকার কিন্তু দূষণ বেড়ে যাওয়ার ফলে জলের উপর তার প্রভাব পড়বে, বাতাসের উপর প্রভাব পড়বে এবং তারা পুরোপুরি জীবাশ্ম জ্বালানির উপর কিন্তু তাদের কিন্তু একটা প্রভাব থাকবে। জীবাশ্ম জ্বালানির দহন কিন্তু এখানে সবচেয়ে বেশি হবে। এখানে দেখা যাবে কি, প্রথম দিকে কিন্তু এখানে যে ফান্ডামেন্টাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে পরিষ্কার পানীয় জল, স্যানিটেশন, ইলেকট্রিসিটি, এগুলোর কিন্তু একটা অভাব দেখা দিতে পারে। এর ফলে কী হবে? এর ফলে এখানকার যে লিভিং কন্ডিশন, সেগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে। এখানে ট্রাফিক কনজেশন কিন্তু আস্তে আস্তে বাড়বে। যত জনসংখ্যা বাড়তে থাকবে এই আরবান স্প্রলগুলোতে, তখন কিন্তু ট্রাফিক কন্ডিশন, ট্রাফিক সিস্টেম কিন্তু কোলাপস করার সম্ভাবনা থাকবে। এছাড়া এখানে যে এগ্রিকালচার ল্যান্ড এবং যে বনভূমিগুলো আছে, ওগুলো ধীরে ধীরে কিন্তু আরবান এরিয়াতে বা আরবান স্প্রলে কিন্তু পরিণত হতে শুরু করবে। এছাড়াও এখানে রাস্তার ধার বরাবর কিন্তু যে রিটেইলার দোকানগুলো আছে, সেই দোকানগুলো তারা বিজ্ঞাপন দিয়ে রাস্তাগুলোকে ভরিয়ে রাখবে চারিপাশে। এর ফলে কিন্তু একটা ভিজুয়াল পলিউশন কিন্তু তৈরি হবে। কিন্তু এখানে যে মানে এখানকার যে বিভিন্ন প্রাইভেট যে কন্ট্রাক্টর আছে, তাদের কিন্তু একটা ফোকাস থাকবে যে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নেওয়া এবং সেগুলো জায়গাগুলোকে প্রমোট করার জন্য। এর ফলে কিন্তু জনসংখ্যার বৃদ্ধি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এখানে আনপ্ল্যান্ড ওয়েতে করার জন্য নিচু জায়গায় জল জমে ওয়াটার লগিং তৈরি হবে। এর ফলে কিন্তু পরিবহনের ক্ষেত্রে একটা সমস্যা হবে এবং এর ফলে রোগ ব্যাধি জলবাহিত এগুলো কিন্তু প্রতিনিয়ত একটা বারবার সমস্যা থাকবে। তাহলে এই হচ্ছে অন্যতম ব্যাপার, যেগুলো কিন্তু আরবান যে স্প্রলের সাথে কিন্তু সরাসরিভাবে কিন্তু জড়িত। তো আরবান স্প্রল হলো এই বিষয়। আজকে অবধি থাকলো।